মোহনবাগানের জন্য ভালো এবং খারাপ দুটো খবরই রয়েছে। লিগ টেবিলের খেলা আবার ঘুরে গেছে এবং ইস্টবেঙ্গলের খেলা নিয়ে একটু কাটাছেঁড়া করব। ইস্টবেঙ্গল আমাদের প্রতিপক্ষ হিসেবে নেক্সট ডার্বি ম্যাচে কতটা এগিয়ে বা কোন কোন জায়গায় ওদের অ্যাডভান্টেজ রয়েছে, কোন কোন জায়গায় ওদের প্রবলেম রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করে নেব। প্রথমে সময় নষ্ট না করে ভালো এবং খারাপ খবরে চলে যাই। ভালো খবরের আগে খারাপ খবরটা দিয়েই শুরু করা যাক। সেটা হচ্ছে যে আপনারা সকলেই এতক্ষণে জানতে পেরেছেন যে অনিরুদ্ধ থাপার একটা চোট লেগেছে। এবার তার চোটের এমআরআই রিপোর্ট আজকে আসবে। তবে ব্যাপারটা এইখানে দাঁড়িয়ে, যদি চোটের জন্য আজকে থাপা নর্মাল প্র্যাকটিস করতে না পারে, একদিনই প্র্যাকটিস করার সুযোগ পাবে এবং চোট লাগার পরে সঙ্গে সঙ্গে যে সে পুরো প্র্যাকটিস করতে পারবে সেই ব্যাপারটা হওয়ার সম্ভাবনাটা খুবই কম। প্লাস এমআরআই রিপোর্ট এলে ক্লিয়ারলি বোঝা যাবে যে কতটা চোটটা গুরুতর হয়েছে এবং সিচুয়েশন যেদিকে যাচ্ছে তাতে থাপার ডার্বি খেলার সম্ভাবনা ক্রমশ কমছে। এবং মোহনবাগানের জন্য সবথেকে বেশি খারাপ খবর কেন, কারণ এর আগের ম্যাচগুলোতেও আমরা দেখেছি যে অনেক প্লেয়ারই নেই, দিমিত্রি নেই, স্টুয়ার্ট নেই, আপুইয়া নেই, তাও আমরা খেলে বেরিয়ে গেছি, সেটা প্রবলেম হয়নি। প্রবলেমটা এই জায়গায় যে ডার্বিতে থাপার পারফরমেন্স কিন্তু চিরকালই একটু বেটার থাকে এবং ডার্বির ক্ষেত্রে থাপা প্রত্যেকবারই খুব ইম্প্যাক্টফুল থাকে। তো সেই দিক দিয়ে বিচার করলে মোহনবাগানের তো একটা ক্ষতি বটেই যে অনিরুদ্ধ থাপার এই চোটটা। আর ভালো খবর হলো লিগ টেবিলের আবার খেলা ঘুরে গেল। এতদিন বলেছিলাম যে গোয়ার সাথে মোহনবাগানের 4 পয়েন্টের ডিফারেন্স ছিল। গতকাল গোয়া ড্র করার ফলে সেই ডিফারেন্সটা বেঙ্গালুরুর সঙ্গে আবার 5 পয়েন্টের ডিফারেন্স হয়ে গেল। আবার আমাদের ক্লোজেস্ট প্রতিপক্ষ হয়ে গেল বেঙ্গালুরু। তবে হ্যাঁ, অনেকেই আমায় কমেন্ট করে বলেছিলেন যে হায়দ্রাবাদ কিন্তু গোয়াকে হারিয়ে দিতে পারে। হারাতে পারেনি ঠিকই, কিন্তু ড্র করেছিল। আর আমি আপনাদের বলেছিলাম যে গোয়ার খুব একটা অসুবিধা হবে না, হায়দ্রাবাদ ম্যাচটা জিতছে, সেটা হয়নি। এক্ষেত্রে আমার ধারণাটা ভুল ছিল যে হায়দ্রাবাদকে খুব ইজিলি গোয়া হারাতে পারবে। সব কিছু যখন একটুখানি আইএসএল এর মধ্যে উল্টোপাল্টা হচ্ছে, তো এই ম্যাচটার দিকেও কিন্তু আমাদের একটু সাবধান থাকতে হবে। এবার বেঙ্গালুরুর সঙ্গে 5 পয়েন্ট ডিফারেন্স হয়ে যাওয়ার ফলে মোহনবাগানের সিচুয়েশনটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। মোহনবাগান যদি কোনো ভুল না করে তাহলে মোহনবাগানকে কেউ লিগ শিল্ডের দৌড় থেকে হাঁটাতে পারবে না। এখন মোহনবাগানের লিগ শিল্ডটা টোটালি ডিপেন্ড করে আছে মোহনবাগানের নিজের পারফরমেন্সের ওপর এবং নিজের হাতে। তবু আমি বলবো এক্ষুনি চ্যাম্পিয়ন হয়ে গেছি বা এই ধরনের আনন্দ এক্ষুনি করার সময় আসেনি। তার কারণ হচ্ছে এখনও অনেকগুলো ম্যাচ বাকি আছে। মোহনবাগানের কিন্তু পয়েন্ট লুজ করার সম্ভাবনা এখনও আছে। আর সবচেয়ে বড় সমস্যা এইটাই যে মোহনবাগানের পয়েন্ট লুজ করার সমস্যা রয়েছে লাস্টের 3টে ম্যাচেই। হ্যাঁ, তার আগে বেঙ্গালুরু ম্যাচটা আছে, তো বেঙ্গালুরু ম্যাচটা মোহনবাগান কিন্তু অন্য অ্যাসপেক্ট থেকে খেলবে। আগেরবার বেঙ্গালুরুর বিরুদ্ধে যখন মোহনবাগান ম্যাচ খেলতে গেছিল তখন মোহনবাগান ভেবেছিল একটা সমানে সময়ে লড়াই হবে, বেঙ্গালুরুও গোল করবে, আমিও গোল করব, কিন্তু একতরফা ম্যাচটা ওই রকম হবে সেটা মোহনবাগান এক্সপেক্ট করতে পারেনি। তো ন্যাচারালি এইবার বেঙ্গালুরুর বিরুদ্ধে যখন নামবে মোহনবাগান আটঘাট বেঁধেই নামবে এবং বুঝেই নামবে যে বেঙ্গালুরু বিপদ ঘটাতে পারে, বা বলতে পারেন প্রস্তুত হয়েই নামবে। এবার যদি চলে আসি ডার্বি নিয়ে, বছরের প্রথম ডার্বি ইস্টবেঙ্গলের খেলা দেখার পর অনেক মোহনবাগান সমর্থকই খুব আনন্দে আছে, আবার অনেক ইস্টবেঙ্গল সমর্থক হতাশায় রয়েছে যে হয়তো এবারও পারবো না, এরকম একটা ব্যাপার, বা মোহনবাগান সমর্থকরা ভাবছে এবার তো উড়িয়েই দেবো। কিন্তু ডার্বি আলাদা হয়। আমরা অনেক জায়গায় শুনেছি, অনেক বড় বড় প্লেয়াররা বলেছেন, অনেক কোচরা বলেছেন ডার্বিটা অন্য জায়গায়, ডার্বির সঙ্গে অন্য ম্যাচের তুলনা করা যায় না। তার কারণটা একটা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে যে আগের ম্যাচটা যদি বিচার করেন মুম্বাইয়ের সঙ্গে যখন ইস্টবেঙ্গলের খেলা হচ্ছিল, ইস্টবেঙ্গল নর্মাল খেলতে গিয়ে 2খানা গোল খেয়ে গেল। এবার হাফ টাইমে কোচ কিছু বলল, প্লেয়াররা বুঝলো যে না এইভাবে খেললে হবে না, এরা আরও গোল 2টো দিয়েছে, 3-4টে দিয়ে দেবে, আমাদেরকে খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে অ্যাটাক করতে হবে, আমাদেরকে গোল তুলতে হবে বা এটা জেতার চেষ্টা করতে হবে। এবং খেলার ধরনটা পাল্টাতে শুরু করলো, ইস্টবেঙ্গল আস্তে আস্তে অ্যাটাকে আসতে শুরু করলো। এবার ডার্বির ক্ষেত্রে কী হয়, ডার্বির ক্ষেত্রে না প্রত্যেকটা টিম নামে এই মানসিকতা নিয়েই যে আমরা 2 গোলে পিছিয়েই নামছি, মানে প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত একটা মারাত্মক লড়াই করতে হবে, ফিরে আসতে হবে, এরকম একটা মানসিকতা নিয়ে। যার ফলে যে টিম এই মানসিকতা নিয়ে নামে যে না নর্মাল খেলবো, তারপর দেখা যাবে সিচুয়েশান অনুযায়ী ডিসিশান নেওয়া হবে, সেই টিম প্রবলেমে পড়ে যায়। কারণ অপোনেন্ট যদি রেডি হয়েই থাকে যে আমি জান লড়িয়ে দেবো আর নামবো, প্রথম মিনিট থেকে আমি অ্যাটাক শুরু করে দেবো, তখন যে টিমটা কনফিডেন্স নিয়ে নামছে সে বিপদে পড়ে যায়। এবং এরকমও হয় যে 1-2 গোল খেয়ে গেল আর ফিরে আসতেই পারলো না। তো ডার্বিতে ম্যাচ দেখে রিড করে তারপর ডিসিশান নেওয়ার মতো সিচুয়েশান থাকে না।
প্রথম থেকেই প্রস্তুত হয়ে নামতে হয়। প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত আমাকে একটা মারাত্মক লড়াই করতে হবে যতক্ষণ আমার বডি পারমিট করছে। না পারলে আমায় উঠে যেতে হবে, যার বডি পারমিট করছে তাকে নেমে অ্যাটাকটা করে যেতে হবে, কিন্তু 100% দিয়ে 90 মিনিট লড়তেই হবে। এবার মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলের চোট আঘাত সমস্যাটা এই মুহূর্তে অনেকটাই বেশি রয়েছে। তবে শোনা যাচ্ছে সাউল ক্রেসপো ফিরে আসতে পারে এই ম্যাচটায়, কনফার্ম নয়। প্র্যাকটিস করতে শুরু করেছে, নর্মাল প্র্যাকটিস করছে না। আনোয়ারের চোট আছে। তবে সাউল খেলা না খেলার ওপর ইস্টবেঙ্গলের পারফরমেন্স অনেকটা ডিপেন্ড করবে, এটা কিন্তু মানতেই হবে। সাউল খেললে মিডফিল্ডের ওপর ইস্টবেঙ্গলের কন্ট্রোলটা কিছুটা হলেও বাড়ে। এখন ম্যাচে কে কতটা কন্ট্রোল করতে পারবে সেটা আগে থেকে ভবিষ্যৎবাণী করা যায় না। তবে এতদিন যে ম্যাচটা হচ্ছিল ইস্টবেঙ্গলের, সেক্ষেত্রে তাদের যে মিডফিল্ডের প্রবলেমটা ছিল সেটা কিছুটা হলেও, কিছু পার্সেন্টেজ হলেও সাউল খেললে সলভ হবে। এবার যদি জিজ্ঞেস করেন যে ইস্টবেঙ্গলের সব থেকে বড় অ্যাডভান্টেজটা কোথায়, ইস্টবেঙ্গলের সব থেকে বড় অ্যাডভান্টেজটা হলো ইস্টবেঙ্গল নিজে জানে যে এই ম্যাচটা ওরা পেছন থেকে শুরু করবে। এটাই ইস্টবেঙ্গলের সব থেকে বড় অ্যাডভান্টেজ। ওভার কনফিডেন্ট হয়ে কোনো ভুল করার সম্ভাবনা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে থাকবে না। আর ইস্টবেঙ্গলের ডিসঅ্যাডভান্টেজ যদি বলেন, তাহলে ইস্টবেঙ্গলের ডিফেন্সটা কিছুটা হলেও ইস্টবেঙ্গলের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত ডিসঅ্যাডভান্টেজ। তবে আমার ধারণা ডার্বিতে ইস্টবেঙ্গল ডিফেন্স অতটা খারাপও খেলবে না। মোহনবাগানের বিরুদ্ধে খেলার সময় ইস্টবেঙ্গলের ফার্স্ট টার্গেট থাকবে আমাদের উইং দুটোর ওপর, যেটা প্রত্যেকটা টিমেরই থাকে, যে এদের উইং দুটোকে অকেজো করতে হবে। তো স্বাভাবিকভাবে লিস্টন মনবীরের খেলাটা নষ্ট করার চেষ্টা ইস্টবেঙ্গলের তরফ থেকে প্রথম মিনিট থেকে থাকবেই। নেক্সট, ওদের ধারণা আছে যে মোহনবাগান ওদের থেকে কিছুটা হলেও টাফ টিম, তো সেক্ষেত্রে ওরা নর্মাল ফুটবল খেলে হারানোর চেষ্টা করবে না। ওরা কিছু বিশেষ প্ল্যান করবে, সেটা সেট পিস হতে পারে, সেটা কর্নার হতে পারে। আর আমার ধারণা ওরা কিন্তু কাউন্টার অ্যাটাকে অনেক বেশি জোর দেবে। তবে ইস্টবেঙ্গলের ডিফেন্স সেরকম ভালো না খেললেও মাঝমাঠ মোটামুটি একটা কোয়ালিটির হওয়ার সত্ত্বেও ওদের কিন্তু অ্যাট্যাকটা যথেষ্ট ভালো। এখন অনেকে বলবেন এত ভালোই যদি অ্যাটাক হয় তাহলে ইস্টবেঙ্গল এইরকম জায়গায় রয়েছে, কেননা ব্যাপারটা হচ্ছে অ্যাটাক ভালো হলেও অ্যাটাককে যদি আপনি বল সাপ্লাই দিতে না পারেন, অ্যাটাক তো সেরকম কিছু করতে পারবেন। আর সেটা ডিপেন্ড করে থাকে মিডফিল্ডের ওপর। আর আমাদের অ্যাটাকের দিকে আপনারা যদি তাকান, তাহলে এটা ভারতবর্ষের কেন আশেপাশে কয়েকটা দেশ মিলিয়েও বেস্ট অ্যাটাক কিন্তু মোহনবাগানের রয়েছে, কিন্তু সেই লেভেলের কি পারফরমেন্স হচ্ছে? অ্যাটাক কি সেইভাবে গোল পাচ্ছে? টিম পারফরমেন্স করছে, ম্যাচ জিতছি আমরা, ঠিক আছে, কিন্তু অ্যাটাক কি সেই লেভেলের গোল পাচ্ছে? ডিফেন্ডাররা গোল পাচ্ছে। অ্যাটাককে ঠিক মতো বল সাপ্লাই করতে না পারলে অ্যাটাক সেরকম কিছুই করতে পারে না, আবার সাপ্লাই করতে পারলে হাফ চান্সকে কনভার্ট করে দেয়। ডেভিড, ডায়মান্টাকোস, ক্লেটন সিলভা প্রত্যেকেই যথেষ্ট ভালো লেভেলের প্লেয়ার, যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্ত থেকে হাফ চান্সকে কনভার্ট করে গোল করতে পারে। ক্লেটন সিলভা এখনও বয়স হয়ে গেছে, একটু স্লো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সেট পিসে ও আগে যে লেভেলের গোল করেছে বলা তো যায় না, হয়তো এই ম্যাচেই একটা অসাধারণ গোল সেট পিস থেকে করে দিতে পারে। ফলে ইস্টবেঙ্গল টিমকে কোনোভাবে কোনো দিক দিয়ে আন্ডার এস্টিমেট করার কোনো জায়গা নেই, কিন্তু যে মুহূর্তে প্লেয়াররা ইস্টবেঙ্গলকে আন্ডার এস্টিমেট করবে বা ওভার কনফিডেন্সে ভুগবে, সেই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু ছবলটা মারবে। ইস্টবেঙ্গল লিগ শিল্ড চ্যাম্পিয়ন না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি, সেটা ইস্টবেঙ্গলের সমস্ত সমর্থকরাই জানে। ইস্টবেঙ্গলের সুপার সিক্সে কোয়ালিফাই করার চান্সও এখনও কনফার্ম কিছু নয়, বা যে খুব বিশাল চান্স রয়েছে সেরকমও নয়। সেদিক থেকেও একটা হতাশার জায়গায় রয়েছে আমি বলবো, কিন্তু ইস্টবেঙ্গলের কাছে কিছু পাওয়ার জায়গা রয়েছে এই ম্যাচটা, তো এটাকে ওরা টার্গেট করবেই। ওদেরকে বারবার উদাহরণস্বরূপ দেখানো হবে পাঞ্জাব এফসি ম্যাচটা, যেখানে ওরা 2-0 হারতে হারতে 4-2 ম্যাচটা জিতেছিল, সেই ম্যাচটার উদাহরণ দিয়ে ওদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করা হবেই। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমার ইস্টবেঙ্গল নিয়ে এত মাথা ব্যথা কিসের, আপনি কি ইস্টবেঙ্গল নিয়ে বেশি ভাবতে শুরু করলেন? না, বিষয়টা তা নয়। অপোনেন্ট সম্পর্কে সব ধারণা থাকাটা প্রয়োজন, অপোনেন্ট কী কী করতে পারে সে সম্পর্কে ধারণা থাকাটা প্রয়োজন, তাহলে অপোনেন্টের চালগুলোকে অনায়াসে অকেজো করে দেওয়া যেতে পারে, বা বলতে পারেন অপোনেন্টের প্ল্যানটা বুঝে গেলে সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া যেতে পারে। আর ইস্টবেঙ্গলে আর একটা প্লেয়ারের কথা বলবো, সেটা হচ্ছে বিষ্ণু। বিষ্ণুর থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। বিষ্ণুকে অনেকেই আন্ডার এস্টিমেট করে দেয় বাচ্চা ছেলে ভেবে, কিন্তু বিষ্ণু কখন ঢুকে গিয়ে কি করে দিয়ে চলে আসবে সেটা বলাটা মুশকিল।
আগামীকালের ভিডিওয়ে মোহনবাগানের সব কিছু নিয়ে আলোচনা করব। আজকে যেমন ইস্ট বেঙ্গলকে নিয়েই মেনলি আলোচনা করলাম, আগামীকালের ভিডিওতে আলোচনা হবে মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানের এই ম্যাচটায় কী কী সুবিধে আছে, কী কী অসুবিধে আছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। আর থাপার চোটের কি আপডেট আজকে পাওয়া গেল সেটাও আলোচনা করে নেবো আগামীকালের ভিডিওতে। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।